ডিভোর্সের ৪ মাস যেতে না যেতেই আবারও নতুন পাত্রপক্ষের সামনে ঘোমটা টেনে বসে আছি। যদিও নিজের ইচ্ছেতে আসিনি। কখনো ভাবিনি এই বয়সে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে। দীর্ঘ ১৬ বছর সংসার করার পরেও একটা বাচ্চা না থাকায় ডিভোর্সের তকমা গায়ে লেগেছে। না, আমি বন্ধ্যা নই। আমিও কনসিভ করেছিলাম। একবার নয়, বহুবার। কিন্তু নির্মম জালিমদের অত্যাচারে পরাজিত হতে হয়েছে আমার অনাগত সন্তানদের। আজ যদি আমার বাচ্চাগুলো বেঁচে থাকতো, তাহলে তারা ক্লাস 6 বা 7-এ পড়তো। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, আর কখনো মা ডাক শুনতে পাবো না। আমি সুমি, বয়স 28 বছর। আমার যখন বিয়ে হয় তখন বয়স ছিল 12 বছর। 2006 সাল। ক্লাস 7-এর দুরন্ত কিশোরী মেয়ে আমি। দেখতে শুনতে মাশাআল্লাহ হওয়ার জন্য প্রায় বাসায় বিয়ের প্রস্তাব আসতো। তখন আমাদের গ্রামের অধিকাংশ মেয়েদেরই 12 থেকে 16 বছরের মধ্যে বিয়ে হয়ে যেত। যেহেতু আশেপাশের পরিবেশ থেকে জানতে পেরেছি এই বয়সে মেয়েদের বিয়ে হয়, তাই আমিও মনে মনে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমার ছোট এক ভাই এবং একটা বোন আছে। ছোট ভাই ক্লাস 3-তে পড়ে এবং বোনের বয়স 3 বছর। ছোট ভাই বোনের সাথে দুষ্টু, মিষ্টি, খুনসুটি আর মাঝে মাঝে পাত্রপক্ষের আগমনের মধ্য দিয়ে ক্লাস 7-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হলো। এর মধ্যে আবারও আমার একটা ফুপা তার পরিচিত একটা ছেলেকে সাথে নিয়ে আসেন। ছেলেটাও অসম্ভব সুন্দর, কোনো এক মেডিকেলে জব করে। ছেলেটাও আমাকে পছন্দ করে। তারপর শুরু হয় বিয়ের শলা পরামর্শ। কোনো রকম যৌতুক ছাড়াই আমার বিয়ে ঠিক হয়। দেনমোহর নির্ধারণ করা হয় মাত্র 10,000 টাকা। দিন তারিখ ঠিক হয়, আর 15 দিন পরে বিয়ে। আমার হবু বর মাঝে মাঝে আব্বার মোবাইলে কল করে আমার সাথে কথা বলতো। প্রথমে খুব লজ্জা লাগতো, কিন্তু 2 দিন কথা বলার পরে কেমন যেন আলাদা টান অনুভব হতো। আব্বা বাসায় ফোন রেখে গেলেই তাকে মিস কল দিতাম, অনেক কথা বলতাম। মাঝের 7-8 দিনকে মনে হতো 7-8 বছর। যাই হোক, নানা জল্পনা কল্পনার ভিতর দিয়ে চলে আসলো সে প্রতীক্ষার দিনটি। গ্রামের সামাজিক নিয়ম মাফিক বিয়েটা সম্পন্ন হতে হতে রাত প্রায় 8টা বেজে গেল। বিদায়ের সময় দাদা দাদি, আব্বা মা সহ চাচারা অনেক কান্নাকাটি শুরু করেন। ছোট বোনটা কোনো কিছু না বুঝেই হয়তো সবাই কান্না দেখে কান্না করতে শুরু করে। এত পরিমাণ কান্না করে যে কান্নার হেঁচকিতে নিঃশ্বাস ফেলতে পারছে না। আমার কোলে এসে আর অন্য কারো কাছে যেতে চাইছে না। অনেক কষ্টে মা আমার বোনকে দূরে নিয়ে গেল। তারপর বিদায়ের লগ্নে আমি বসলাম মাইক্রোবাসের সামনে জানালার পাশের সিটে। আমার ডান পাশে বর। এই প্রথম তার বাহুর সাথে আমার বাহুর হালকা স্পর্শ। তারপর মাইক্রোতে উঠে আরও অনেকে, যার ফলস্বরূপ অনেক গাদাগাদি করে বসতে হয়। এই সুযোগে আমার বর আমার খুব কাছে চলে আসে। আমিও এগুতে এগুতে জানালার সাথে এত লেপটে গেছি যে আমার দুষ্ট বর বলেই ফেলছে, মাইক্রোর জানালা ভেঙে গেলে জরিমানা দিতে হবে। এভাবে প্রায় 1 ঘন্টা চলার পরে শ্বশুর বাড়িতে পৌঁছালাম। শাশুড়ি আমার হাতে 500 টাকা দিয়ে গাড়ি থেকে নামিয়ে বাসার ভিতরে নিয়ে আসে। আমার মেজোজা চিনি মুখে দেওয়ার জন্য বাড়ির উঠোনে একটা মাদুর পেতে দেয়। চিনি খাওয়ানোর সময় সচরাচর শাশুড়ি বসে নতুন বউ বরের মাঝখানে, কিন্তু এখানে আমাদের মাঝে বসেছে আমার মেজোজা। আমার বড়জা এবং শাশুড়ি নিষেধ করা সত্ত্বেও উনি আমাদের মাঝেই ছিলেন। তারপর আরও নানা নিয়ম নীতি শেষ করে বাসর ঘরে নিয়ে আসা হয় আমাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার মেজোজায়ের 2টো মেয়ে, 2 এবং 4 বছর বয়সী। কেন জানি না মেয়ে দুটোকে সব সময় আমার কাছে রেখে যাচ্ছে। 4 বছর বয়সী মেয়েটার নাম শিমলা। তো শিমলা আমার চুড়ি, হার, নথ, আংটি ইত্যাদি নিয়ে নাড়াচাড়া করেই চলেছে। মেয়েটা খুব জিদ ধরেছে আমার সাথে ঘুমাবে। আমি তো লজ্জায় বারবার বলছি, আচ্ছা থাকুক আমাদের সাথে। তারপর শাশুড়ি এক প্রকার জোর করে শিমলাকে নিয়ে গেছে, কিন্তু বরটা এখনো আসছে না। তাই আত্মীয়দের মাঝে কেউ কেউ আমার সাথে বসে গল্প করছে। প্রায় রাত 1টা বা 1:30টার দিকে বর রুমে আসছে এলোমেলো চুলে। তারপর আমাকে বলে,
সরি, দেরি হয়ে গেল। আসলে মেডিকেল থেকে কল আসছিল, তাই কথা বললাম। আমি বললাম ঠিক আছে। তারপর সে নানা রকম কথা, গল্প, দুষ্টুমি শুরু করলো। এভাবে রাত কেটে গেছে। চারদিকে ফজরের আজান শোনা যাচ্ছে। এর মাঝে দরজাতে কড়া নাড়ে আমার মেজোজা মোহিত। বারবার বলছে, ভাবি তুমি যাও, উঠছি। কিন্তু কিছুক্ষণ পরপরই উনি বিরতহীনভাবে ডেকে যাচ্ছেন। উফ, খুব বিরক্ত নিয়ে বিছানা থেকে উঠলাম। তারপর আমি দরজা খুলে দিলে ভাবি বললেন, সবাই ঘুম থেকে ওঠার আগে গোসল সেরে নাও। চলো, তোমাকে কলপার দেখিয়ে দিয়ে আসি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের মধ্যে গোসল করতে লজ্জা করবে না তোমার? এই জন্যই তো বারবার ডাকছি। ভাবির উপরের বিরক্তিগুলো সব দূর হয়ে গেছে, কারণ ওনার কথার যুক্তি আছে। আমি এত কিছু বুঝিনি, তাই উনি সতর্ক করে দিলেন। তারপর ভাবির সাথে কলপারে গেলাম। বাড়ির পিছনে পাটকাঠির চাটাই দিয়ে চারদিকে ঘেরানো কলপার। আমি টিউবওয়েল চাপছিলাম, তখন ভাবি বলল, তুমি গোসল শেষ করো, আমি তোমার জন্য কাপড় আনছি। ভাবি আমাকে একা রেখে চলে গেছে। আমার গোসল শেষ হয়েছে অনেকক্ষণ, কিন্তু ভাবির শুকনো কাপড় নিয়ে আসার কথা নেই। অবশেষে একটা সুতি শাড়ি, পেটিকোট, ব্লাউজ হাতে তার দেখা মিলল। এসে হন্তদন্ত হয়ে বলা শুরু করলো, খুঁজে পাচ্ছিলাম না তোমার কাপড়গুলো। তারপর মোহিতকে ডেকে তুলে সুটকেস খুলে বের করে নিলাম, তাই একটু দেরি হলো। তারপর কাপড় পরে চলে আসছিলাম, তখন দেখি বাসার মুরব্বীরা প্রায় অনেকেই উঠে গেছে। কেউ কেউ চুপি চুপি কিছু একটা বলছিল, কিন্তু আমার উপস্থিতিতে সবাই চুপ করে যাচ্ছে। আমি ভাবছি হয়তো অনেক দেরি করে গোসল দিলাম, এটা নিয়ে কিছু বলছেন। তাই আমিও আর মাথা ঘামাইনি। কিছুক্ষণ পরেই শুরু হয় গ্রামের সকল মানুষের নতুন বউ দেখার ভিড়। আমাকে বসানো হয়েছে শাশুড়ির বড় ঘরে। নানা রকম মানুষের নানা রকম উপদেশ, পরামর্শ, জ্ঞান ইত্যাদি দিতে লাগলেন। গ্রামের কিছু দাদি শাশুড়ি তো আমাকে বলেই ফেললেন যে, দামানকে আসলে বাইন্দা রাখো, সবসময় দামানকে চোখে চোখে রাখতে হয়। দামানের উপর যত কদর করবা, দামানও তত তোমার উপর কদর করবে। এ ঘরে বসে থাকা অবস্থায় মোহিত 2-3 বার এসেছিল। দাদির ওইসব কথা বলার সময়ও মোহিত ছিল। মোহিত সুটকেসের চাবি নেওয়ার অজুহাতে ওই ঘর থেকে আমাদের ঘরে নিয়ে আসে। তারপর বাবার বাড়ির জন্য মন খারাপ নাকি জিজ্ঞেস করে এবং সান্ত্বনা দেয়। তারপর নতুন বউ, বরের মিষ্টি খুনসুটি আর দুষ্টুমিতে আনন্দ ঘন মুহূর্তে পৌঁছালাম আমরা। কিছুক্ষণ পরেই ঘরের পিছনের জানালায় কড়া নেড়ে মেজোজা, বিয়েতে উপহার পাওয়া বড় বড় গামলা, বালতি ও পাতিলগুলো চাই। সেগুলো নাকি রান্নার জন্য ব্যবহৃত হবে। আমি ভাবিকে ঘরে আসতে বলি। বিয়েতে উপহার পাওয়া বিভিন্ন রকম ঘর সাজানো আসবাবপত্রের মধ্যে বাক্সও ছিল, আর ওই বাক্সতে ছোট জিনিসপত্রগুলো রেখে পাঠিয়েছিলেন। ভাবিকে যা যা লাগে সেগুলো নিতে বললে উনি প্রয়োজন মতো সব কিছু নিয়ে যান এবং সাথে করে আমাকেও নিয়ে যান। বাইরে নাকি গ্রামের আরও অনেক বউ দেখতে এসে বসে আছেন। বাইরে বসে থাকতে থাকতে আব্বা, মা, ভাই বোনের কথা খুব মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই বৌবাদ দাওয়াতে আমাকে নিতে আসবে সবাই। এই সব কিছু ভাবতে ভাবতে দুপুর সুই সুই অবস্থা। সবাই আমাকে গোসল করাতে ব্যস্ত হয়ে পড়লেন। প্রশস্ত উঠোনের মাঝখানে উঁচু বেঞ্চের উপর ফেরি পাতা। বেঞ্চের এক পাশে পিতলের কলসিতে আম পাতা দিয়ে ফুল বানিয়ে রাখা। কলসির আর এক পাশে শিলপাটা রাখা হয়েছে। সবুজ রঙের কচি কলা পাতা, উপর কিছু দুর্বা ঘাস, কাঁচা হলুদ বাটা, মেহেদি বাটা, সাবান, শ্যাম্পু রাখা। পাড়ার কিছু মেয়েরা আমার চুলে ফিতা দিয়ে বিনুনি করে দেয় এবং বিনুনির শেষ মাথায় অনেকগুলো গিট বেঁধে দেয়। তারপর মোহিতকে একটা লুঙ্গি পরিয়ে গামছা ঘাড়ে আমার কাছে নিয়ে আসে। মোহিতের হাতে বড় একটা পান পাতা আর 3টা গোটা সুপারি। পান পাতা দিয়ে আমার চোখ বন্ধ করে কোলে করে নিয়ে বেঞ্চের উপরে ফিরিতে বসাতে হবে। মোহিতকে যথারীতি নিয়মগুলো শিখিয়ে দিচ্ছিলেন আমার বড় জা আর মেজো জা চুপচাপ দাঁড়িয়েছিলেন সেখানে। মোহিত পান পাতা দিয়ে আমার চোখ বন্ধ করে কোলে নিতে আমি মোহিতের গলা শক্ত করে জড়িয়ে ধরি, যেন পড়ে না যায়। বুঝতে পারছি এক হাতে পান পাতা আর অন্য হাতে আমাকে কোলে করে নিয়ে যেতে মোহিত হিমশিম খাচ্ছে। তখনই মেজোজা বলেন, যদি কোলে করে নিতে না পারো তাহলে হাঁটিয়ে নিয়ে যাও। কিন্তু উপস্থিত জনতা বলা শুরু করে কোলে করে নিতে হবে। তাই মোহিত আমাকে কোলে করে নিয়ে গিয়ে বেঞ্চের নিচের শিলপাটার উপর দাঁড় করিয়ে দেয়, আর মোহিত আমার পিছনে দাঁড়ায়। আমার শাশুড়ি 1 গ্লাস কুসুম গরম দুধের অর্ধেক মোহিতকে খাইয়ে দিলেন এবং বাকি অর্ধেক আমাকে।
তারপর গোটা সুপারি এবং কয়েকটি দুর্বা ঘাস আমাদের মাথায় এবং কপালে ছোঁয়ায় দিয়ে তিনি চলে যান। তারপর সবাই একে একে আমাদের গায়ে, হাতে, মুখে, গলায় কাঁচা হলুদ ও মেহেদি লাগিয়ে দেন। মোহিত আমাকে আবারও কোলে করে নিয়ে 3 পা ঘুরিয়ে বেঞ্চের সামনের পিঁড়িতে বসিয়ে নিজেও পিছনে পিঁড়িতে বসে। আমাদের মাথার উপরে মোহিতের গামছা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং মোহিতকে আমার চুলের বিনুনি খুলে দিতে বলেন সবাই। মোহিত তো পড়েছে মহাবিপদে। বেচারা এতগুলো গিট খোলা বললেই খোলা। যে মেয়েটা গিট দিয়েছে তাকে ফাজলামো করে মোহিত কিছু বকা দিল। গামছার নিচে বিনুনি খুলতে খুলতে মোহিতের অবাধ্য হাত এখানে সেখানে গিয়ে যাচ্ছে। না পারছি আমি নড়াচড়া করতে বা না পারছি কিছু বলতে। অবশেষে বিনুনি খোলা শেষ। পাড়ায় সব মাঝবয়সী মেয়েরা আমাদের চারদিকে ঘুরে ঘুরে সারি গানের তালে তালে নাচ করছেন। একে অন্যের গায়ে কাদা ছিটাছিটি, রং মাখামাখি এবং উপস্থিত দর্শকদের মধ্যে থেকে একে ওকে টেনে এনে তাদের সাথে নাচতে বাধ্য করার মধ্য দিয়ে দুজন ভাবি আমাদের গোসল সম্পূর্ণ করে দিলেন। তারপর গামছা দিয়ে আমার ও মোহিতের হাত বাঁধা হলো। আর নাচের মেয়েগুলো আমার শাশুড়ি, ভাসুরসহ আরও অনেকের কাছ থেকে টাকা দাবি করতে থাকেন। কেউ টাকা দিতে না চাইলে আমাদের শুকনো কাপড় দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে। এরকম নানা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গোসল সম্পূর্ণ হলো। আমাকে শুকনো কাপড় পরানোর পরে আবারও নতুন করে বউ সাজানো শুরু করে। তারপর বাইরে যেখানে বউভাতের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তার এক পাশে টেবিল চেয়ারে আমাকে বসানো হয়। সকল দাওয়াতি আত্মীয় স্বজনরা খাওয়া শেষে আমাকে নানান রকম উপহার দিচ্ছেন। পাশের চেয়ারে বসে একটা ননদ সবার নাম, ঠিকানা এবং উপহারগুলোর লিস্ট করছে। এভাবেই সময় পার হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এখনো বাড়িতে যাওয়ার পালা। প্রায় সবাই রেডি, কিন্তু ঝামেলা পাকালো আমার মেজোজা। শিমলা প্রচুর কান্না করছে আমাদের সাথে যাবে বলে। তার মা যে তাকে ইন্ধন যোগাচ্ছেন তা ভালো করে বুঝতে পারছি আমি। অবশেষে শিমলাকে সাথে নিতে হলো। ভাবি বারবার আমাকে এবং মোহিতকে বলছিল যেন আমাদের সাথে রাখি শিমলাকে, এমনকি রাতেও যেন আমার কাছে রাখি, নয়তো অনেক কান্না করবে মেয়েটা। এ বাড়িতে আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গেল। আসার পরেই ছোট বোন পপি এবং ছোট ভাই শামীমকে জড়িয়ে ধরি। অনেক কান্না পাচ্ছে, তাই কান্নাও করলাম কিছুক্ষণ। এদিকে নতুন জামাইয়ের আপ্যায়নে ব্যস্ত হয়ে যায় সবাই। রাতের খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেল। আমার মা পপি এবং শিমলাকে সাথে নিয়ে ঘুমানোর বন্দোবস্ত করে, কিন্তু বিপত্তি বাঁধলো আমার মেজোজা ঘন্টায় 2-3 বার করে ফোন দিয়ে শিমলার খবর নিচ্ছে। মোহিত মাঝে মাঝে কথা বলতে বলতে বাইরে চলে যাচ্ছে। ভাবি অনেক জিদ করে শিমলার সাথে কথা বলার জন্য, তাই মোহিত ফোনটা শিমলার কাছে নিয়ে যায়। ফোনের লাউড স্পিকার দেওয়া ছিল, তাই আমার যা যে শিমলাকে আমাদের সাথে থাকার জন্য ফুসলাতে লাগে তা আমরা সবাই শুনতে পাই। তাই এক প্রকার বাধ্য হয়ে শিমলাকে আমাদের সাথে নিতে হয়। ভাবি রাতের ভিতর আরও 4-5 বার কল দিলেন, আমার সাথেও কথা বললেন। আমাকে বললেন যে এই প্রথম শিমলাকে দূরে রাখা, তাই তার চোখে ঘুম পাচ্ছে না। শিমলা ঘুমানোর পরে মোহিত শিমলাকে খাটের এক পাশে শুইয়ে দিয়ে আমাকে মাঝখানে নেয়। দুজন নতুন মানুষ রাতের গভীরতার সাথে মিশে গভীর আলিঙ্গনে লিপ্ত হওয়ার এক পর্যায়ে আবারও কল আসলে মোহিত ফোন বন্ধ করে রাখে। যাই হোক, এভাবেই সকাল হলো। আজ আবারও আমাদের নিতে শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবেন। তাদের সম্মানার্থের জন্য চলছে প্রস্তুতি। সময় চলে তার নিজ গতিতে। দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। ও বাড়ি থেকে অনেকে এসেছেন, সাথে বড় ভাবি, মেজো ভাবিও। মেজো ভাবি এসে শিমলাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তার এমন আদর দেখে বুঝতে পারি গত রাতে কতটা কষ্ট পেয়েছে মেয়েকে ছাড়া থাকতে। এজন্য বুঝি এতবার ফোন দিচ্ছিলেন। মায়ের মন বলে কথা। আমার চাচাতো বোনরা মোহিতকে পেয়ে অনেক খুশি। সারাদিন নতুন দুলাভাইকে সাথে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার সব চাচাদের বাসা, শ্বশুর বাড়ি থেকে আসা মেহমানদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। ছোট চাচার বাসায় গিয়ে দেখি মোহিত, নাহার এবং রোকসানা আড্ডা দিচ্ছে। মেজোভাবে ওদের সাথে মোহিতকে দেখেই এমন কিছু কথা বললেন যা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে।